ইফ ইউ ওয়ান্ট তুমি ধরো একটু জানাই দিতে পারো যে ক্লাস কিন্তু হচ্ছে। ওকে, আচ্ছা এই স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমি শুরু করি, হ্যাঁ, এর মধ্যে যদি কেউ জয়েন করলো অসুবিধা নেই, নাহলে তো রেকর্ডটা থাকবেই। আচ্ছা আজকে হচ্ছে লেকচার 7, হ্যাঁ, লেকচার 7 আমরা পড়বো হচ্ছে এনজাইম ইনহিবিটরস। There are many molecules which can inhibit the work of a enzyme, মানে এনজাইমের কাছে ক্যাটালাইসিস করা। তো এই ইনহিবিটর গুলো থাকলে এনজাইমটার ক্যাটালাইসিস করতে পারে না। তো ইনহিবিটর আমাদের জানা কেন দরকার? ইনহিবিটরস মানে এই যে বিভিন্ন ধরনের যে এনজাইম যে ইনহিবিটর গুলো আছে, এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন আছে, খুব সিগনিফিকেন্স অ্যাপ্লিকেশন। কিরকম? অনেক এনজাইমের ইনহিবিটরকে ড্রাগ হিসেবে ইউজ করা হয়। কারণ আসলে এনজাইম কি করে? এনজাইম হচ্ছে আমাদের বডিতে অনেক বায়োমলিকুল, অনেক কন্টিনিউয়াসলি অনেক মেটাবলিক রিয়াকশন ঘটতেছে কিন্তু, হ্যাঁ, নট অনলি মেটাবলিক রিয়াকশন, আমাদের বডির যাবতীয় যা কিছু, হ্যাঁ, ফিজিওলজি বলি, মেটাবলিজম বলি, সবকিছুই কি আসলে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন দিয়েই তো কন্ট্রোল হয় আর কি। তো এই রিয়াকশন গুলো কি দিয়ে ক্যাটালাইসিস হয়? বিভিন্ন ধরনের এনজাইম দিয়ে। তো আমাদের বডিতে এরকম যে বিভিন্ন যে ধরো আমরা যে অসুস্থ হই, হ্যাঁ, অসুস্থ হওয়ার ফলে আমরা যে বিভিন্ন অসুস্থতার কারণে যে সিমটম গুলো আসে, যে ধরো এরকম জ্বর আসতেছে, মাথা ব্যথা করতেছে, ঠিক আছে, ওকে, ইভেন হচ্ছে ধরো ইনফেকশিয়াস ডিজিজ বাদে যে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তোবা আমাদের ধরো ক্যান্সারের ক্ষেত্রে আমাদের সেলগুলো হচ্ছে আনকন্ট্রোল ভাবে পলিফাইড করতে থাকে, আনকন্ট্রোল গ্রোথ হতে থাকে। এই সব কাজ, এই সবগুলা কাজ কে করে? করে কিন্তু বিভিন্ন এনজাইম। এনজাইম হচ্ছে রিঅ্যাকশন গুলো ক্যাটালাইসিস করে। তো এর ফলে হচ্ছে ইনহিবিটর যেগুলো, যে ধরো সে ফর এক্সাম্পল কোন একটা এনজাইমের রিঅ্যাকশনের কারণে আমাদের বডিতে জ্বর আসলো আর কি, হ্যাঁ, তখন আমরা যদি এনজাইমটাকে ইনহিবিট করতে পারি, তখন কিন্তু সেটা একটা মেডিসিন হিসেবে কাজ করবে, হ্যাঁ, এনজাইমটা কাজ করতে পারবে না, আর জ্বর আসবে না। আমি এটা আরো এক্সাম্পল বলতেছি। এরকম দেয়ার আর লটস অফ এনজাইম ইনহিবিটরস হুইচ আর ইউজড অ্যাজ medicine. So enzyme inhibitor, that's why it's very important for us to know about the enzyme inhibitors. এই বাদেও রিসার্চ পারপোজে এনজাইম ইনহিবিটরস ইউজ হয়। আমরা হচ্ছে ধরো বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটি মেজার করার জন্য, তাদের ইফিসিয়েন্সি মেজার করার জন্য, বা এনজাইম স্টাডি করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনহিবিটর ইউজ করি। যেমন ড্রাগ হিসেবে ইউজ হয় খুব ফেমাস ড্রাগ, এরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, অ্যাসপিরিন। অ্যাসপিরিন কিন্তু খুব ফেমাস একটা ড্রাগ, ভেরি ফেমাস ড্রাগ। এটা হচ্ছে বেসিক্যালি পেইন কিলার হিসেবে ইউজ হয়, তবে স্পেসিফিক্যালি বললে মাথা ব্যথার ওষুধ এটা। মাথা ব্যথার খুব ভালো একটা ওষুধ অ্যাসপিরিন। এটা আমাদের দেশে ইকোস্পিরিন হিসেবে বেশ কিছু ওষুধ কোম্পানি বাজারজাত করে আর কি। যাই হোক, অ্যাসপিরিন কিভাবে হচ্ছে তোমার এই মাথা ব্যথার ওষুধ হিসেবে কাজ করে? হ্যাঁ, বেসিক্যালি অ্যাসপিরিন কিন্তু একটা ইনহিবিটর। সে হচ্ছে একটা এনজাইমকে ইনহিবিট করে, যে এনজাইমটার কাজ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করা। সেই প্রোস্টাগ্ল্যান্ডিনের আবার কাজ কি? তোমার আহ তোমার হচ্ছে আমাদের বডিতে, মানে আমাদের আমাদের বডিতে যে পেইন হয়, যে বিভিন্ন যে আমরা যে ব্যথা অনুভব করি, ধরো মাথা ব্যথা হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু এর একটা সিগনিফিক্যান্ট প্লেয়ার আর কি। আমাদের বডিতে ধরো যদি বেশি করে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, তাহলে হচ্ছে আমরা ব্যথা অনুভব মাথা করবো আর ব্যথা কি। হবে। হ্যাঁ, মাথা ব্যথা হবে, হ্যাঁ। সো নট অনলি মাথা ব্যথা, অন্য জায়গায় ব্যথাও প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে হতে পারে। অ্যাসপিরিন যে কাজটা করে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসটা বন্ধ করে দেয়, ঠিক আছে। এখন অ্যাসপিরিন কিভাবে প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিস বন্ধ করে? যেই এনজাইমটা এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে, অ্যাসপিরিন হচ্ছে ওই এনজাইমটাকে ইনহিবিট করে, ঠিক আছে। সো আমরা কিন্তু ডিরেক্টলি প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করবো না, যে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হচ্ছে, সেই এনজাইমটাকে ইনহিবিট করবে। তো এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল আর কি, ওকে। আমরা আরো কিছু এক্সাম্পল পরবর্তীতে দেখবো আর কি। আচ্ছা, তখন এনজাইমের ইনহিবিটর কে আমরা হচ্ছে দুইটা মেজর গ্রুপে ভাগ করতে পারি, বা ক্লাস বলতে পারো, মেজর ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিভার্সিবল টাইপ ইনহিবিটরস, আর একটা হচ্ছে ইরিভার্সিবল টাইপ ইনহিবিটরস। রিভার্সিবল টাইপ ইনহিবিটরস আবার
এখানে আবার কি আসলো? ওকে, সরি। এই রিভার্সিবল টাইপ ইনহিবিটরস আবার তোমার তিন টাইপের হয়: কম্পিটিটিভ ইনহিবিটরস, আনকম্পিটিটিভ ইনহিবিটরস, নন কম্পিটিটিভ ইনহিবিটরস। আর ইরিভার্সিবল ইনহিবিটরসও তাদেরকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি: গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্টস, অ্যাফিনিটি লেভেলস, সুইসাইড ইনহিবিটরস। আচ্ছা, তো এখন এই রিভার্সিবল ইনহিবিটরস কে আমরা কেন হচ্ছে দুইটা ভাগে ভাগ করতেছি, রিভার্সিবল বা ইরিভার্সিবল? রিভার্সিবল ইনহিবিটর গুলো এমন যে আমরা ধরো ইনহিবিটরটা যদি দেই, ইনহিবিটরটা হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার ফলে এনজাইমটা হচ্ছে তার ফাংশনালিটি হারাবে, সে ক্যাটালাইসিস করতে পারবে না, কাজ করতে পারবে না। ওকে, এখন যদি আমরা সামহাউ এই ইনহিবিটরটাকে উইথড্র করে ফেলতে পারি, সরায় নিতে পারি, তখন এনজাইমটা আবার রিভার্স করবে, সে আবার তার কাজ করা শুরু করে দিতে পারবে। ওকে, ক্যাটালাইসিস করা শুরু করে দিতে পারবে। এই জন্য এই ধরনের ইনহিবিটরকে বলা হয় রিভার্সিবল ইনহিবিটরস, বিকজ উই ক্যান রিভার্স দ্য ইনহিবিশন প্রসেস। কিন্তু ইরিভার্সিবল ইনহিবিটরস এর ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি ইরিভার্সিবল ইনহিবিটরটা দিলা, সেটা এনজাইমটার সাথে বাইন্ড করলো, তারপর হচ্ছে এনজাইম তার কাজ করা বন্ধ করে দিল। এখন তুমি যদি কোনোভাবে ইরিভার্সিবল ইনহিবিটরসটাকে সরায় ফেলতে পারো, তারপরও হচ্ছে এনজাইম আর ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে না। মানে এই ইনহিবিটর গুলো এনজাইমে একটা পার্মানেন্ট চেঞ্জ করে ফেলে, মানে এনজাইম গুলোকে পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ করে দেয়, আর কাজ ঠিক আছে? করতে পারবে না। আর পারবে না, হ্যাঁ। রিভার্সিবল ইনহিবিটর সরাই ফেললে এনজাইম কিন্তু আবার রিভাইভ করবে, জি স্যার। কিন্তু ইরিভার্সিবল ইনহিবিশনের ক্ষেত্রে পার্মানেন্ট ইনহিবিশন, পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে যায় এনজাইম। এই জন্য এদেরকে আমরা ইরিভার্সিবল ইনহিবিটরস বলি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে রিভার্সিবল ইনহিবিটর গুলো। ফার্স্ট, কম্পিটিটিভ ইনহিবিটরস। আচ্ছা, এদেরকে আমরা কেন কম্পিটিটিভ ইনহিবিটরস বলি, আমি একটু ছবি দেখি। এই ধরনের ইনহিবিটর গুলো যে কাজটা করে, তারা সাবস্ট্রেটের সাথে কম্পিট করে। কিসের জন্য? টু বাইন্ড উইথ দ্য এনজাইম। একটা এনজাইমেটিক রিঅ্যাকশন কিভাবে ঘটে, যে ধরো সে এই রিঅ্যাকশনটা চিন্তা করো, যে এনজাইমেটিক রিঅ্যাকশনে সাবস্ট্রেটটা এনজাইমের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পর প্রোডাক্ট তৈরি হয়। ওকে, এখন হচ্ছে, আচ্ছা, ওকে, এখন এই ইনহিবিটর গুলো কি করে? এই ইনহিবিটর গুলো যদি থাকে, মানে কম্পিটিটিভ ইনহিবিটর, তারা হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করে, এবং তারা যখন এনজাইমটার সাথে বাইন্ড করে তখন সাবস্ট্রেট আর বাইন্ড করতে পারে না। মানে এই ক্ষেত্রে সাবস্ট্রেট আর ইনহিবিটর তারা একজন আরেকজনের সাথে কম্পিট করে এনজাইমটার সাথে বাইন্ড করার জন্য। যদি সাবস্ট্রেট বাইন্ড করতে পারে তাহলে রিয়াকশন হবে, যদি ইনহিবিটর আগে বাইন্ড করে ফেলে তাহলে রিয়াকশন হবে না। কেন? আচ্ছা, কেন তারা কম্পিট করে? এদের দুইজনের এই সাবস্ট্রেট আর ইনহিবিটর, মানে এই ধরনের কম্পিটিটিভ ইনহিবিটর যারা, তাদের হচ্ছে সাবস্ট্রেটের সাথে একটা স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে। এখন পুরো মানে ইনহিবিটরটা পুরোপুরি সাবস্ট্রেটের স্ট্রাকচারের মতো না, কিন্তু সাবস্ট্রেটের যেই অংশটা এনজাইমের সাথে বাইন্ড করে, ধরো এই এই ফিগারটা যদি দেখো, দিস ইজ দ্য এনজাইম, দিস ইজ দ্য সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। এই সাবস্ট্রেটের এই অংশটা এই যা এনজাইমের এই জায়গাটায় বাইন্ড করে, দেখো তাদের কিন্তু স্ট্রাকচারাল কমপ্লিমেন্টারিটি আছে, তাই। এটা হচ্ছে ইনহিবিটর। খেয়াল করে দেখো, এই পুরো ইনহিবিটরটা কিন্তু সাবস্ট্রেটের মতো দেখতে না, কিন্তু ইনহিবিটরের এই অংশটা যে অংশটা সাবস্ট্রেটের সাথে বাইন্ড বাইন্ড করে, করবে সেটা এক্স্যাক্টলি সেম। হ্যাঁ। সেই অংশটা হচ্ছে সেম হবে। এই জন্য তারা একজন আরেকজনের সাথে কম্পিট করতে পারে। এখন যদি ইনহিবিটর সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে ফেলে, তাহলে তার সাবস্ট্রেট, সরি, ইনহিবিটর যদি এনজাইমের সাথে বাইন্ড করে ফেলে, তাহলে তার সাবস্ট্রেট বাইন্ড করার কোনো অপশন নেই। সো অপশন জি নেই, স্যার। আর কোনো রিঅ্যাকশন হবে না। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ধরো সাকসিনেট ডিহাইড্রোজিনেস। হ্যাঁ, এই এনজাইমটার কাজ হচ্ছে সাকসিনেটকে ফিউমারেটে পরিণত করা। এই ম্যালোনেট হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইমের একটা ইনহিবিটর আর কি। যদি ম্যালোনেট থাকে, ম্যালোনেট হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেসের সাথে বাইন্ড করে, আর ফলে কোনো রিঅ্যাকশন হয় না। তো বেশ কিছু কম্পিটিটিভ ইনহিবিটর আছে যারা হচ্ছে তোমার ইয়া হিসেবে কাজ করে, মানে যেগুলো অলরেডি ড্রাগ হিসেবে ইউজ হয়। এর মধ্যে একটা হচ্ছে তোমার মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট হচ্ছে এটা একটা ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ হয় আর কি। কেন আমরা এটাকে ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করতে পারি? এই ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ নামে একটা এনজাইম আছে, যার কাজ হচ্ছে
পিউরিন এবং পাইরিমিডিন বায়োসিনথেসিস করা। আমরা জানি কি পিউরিন এবং পাইরিমিডিন থেকে নিউক্লিওটাইড গুলো তৈরি হয়। ওকে, এটি এটিজিসি। তো এই এনজাইমটা হচ্ছে এই পিউরিন পাইরিমিডিন সিনথেসিসে ইনভলভ। মিথোট্রেক্সেট হচ্ছে এই এনজাইমটার একটা কম্পিটিটিভ ইনহিবিটর। ঠিক আছে, সো মিথোট্রেক্সেট যদি এনজাইমের সাথে বাইন্ড করে তাহলে পিউরিন পাইরিমিডিন তৈরি হতে পারবে না, সো আলটিমেটলি নিউক্লিওটাইড তৈরি হতে পারবে না, সো সেলটা পলিফাইড করতে পারবে না, মানে সেল ডিভিশনে করতে পারবে না। ক্যান্সারে কি হয়? ক্যান্সারে হচ্ছে আনকন্ট্রোল সেল গ্রোথ হয়, মানে সেল হচ্ছে কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করতে থাকে থ্রু দ্য সেল ডিভিশন। এখন যেহেতু এই ড্রাগটা হচ্ছে মানে এই ইনহিবিটরটা সেল ডিভিশনটাকে প্রিভেন্ট করতে পারে, সো ইট ইজ ইউজড অ্যাজ ক্যান্সার ড্রাগ, ওকে, অ্যাজ এ কেমোথেরাপিউটিক এজেন্ট। আচ্ছা, আর কম্পিটিটিভ ইনহিবিটরের ব্যাপারে আরেকটা কথা হচ্ছে, যেহেতু কম্পিটিটিভ ইনহিবিটর গুলো হচ্ছে তোমার সাবস্ট্রেটের সাথে কম্পিট করে টু বাইন্ড উইথ দ্য এনজাইম, সো এই ক্ষেত্রে কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আছে, কারণ দুইজনই হচ্ছে একই জায়গায় বাইন্ড করে, যেহেতু দুইজন একজনের সাথে কম্পিট করতেছে, সো তাদের কি বলে কনসেন্ট্রেশনের একটা বড় ভূমিকা আছে। যার কনসেন্ট্রেশন বেশি হবে তার কিন্তু চান্সেস বেশি হবে এনজাইমের সাথে বাইন্ড করা। ঠিক আছে, সো এই জন্য দেখা যায় যে ধরো রিয়াকশন হচ্ছে, কম্পিটিটিভ 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 ইনহিবিটরটা অ্যাড করা হলো, সে এনজাইমটাকে ইনহিবিশন করতেছে। এই সময় যদি আমরা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ায় দিই তখন কিন্তু সাবস্ট্রেটের পরিমাণ বেড়ে যাবে, সো কম্পিটিশনে ইনহিবিটর হচ্ছে হেরে যাবে আর কি। হ্যাঁ, সো সাবস্ট্রেট, সো তখন হচ্ছে সাবস্ট্রেট ইনহিবিটর সাথে বাইন্ড করবে। সো আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, আমরা কিন্তু কনসেন্ট্রেশন বাড়াই দিয়ে কম্পিটিটিভ ইনহিবিশন প্রসেসটাকে করতে পারি, রিভার্স করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু কাইনেটিক্স নিয়ে কথা বলি। স্যার ওই যে ইনহিবিটরের কনসেন্ট্রেশন বেশি থাকলে তাহলে হচ্ছে ইনহিবিটর মানে বাইন্ড করবে এনজাইমের সাথে। ডেফিনেটলি ইয়েস, ওকে স্যার। মানে যেহেতু হচ্ছে একজন একজনের সাথে কম্পিট করতেছে কিসের জন্য, জি স্যার। এনজাইমের সাথে বাইন্ডিং করার জন্য। তবে আমরা কিন্তু জানি যে এই যে সাবস্ট্রেট এনজাইম বাইন্ডিং এ কনসেন্ট্রেশনের একটা বড় ভূমিকা আছে, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু কাইনেটিক্স নিয়ে কথা বলি। কাইনেটিক্স মানে কি? মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা তো কথা তোমাদের মনে আছে, রাইট? তো ওখানে ওটাতে আমরা কি করতাম? ওটাতে আমরা হচ্ছে মনোসাবস্ট্রেট রিঅ্যাকশনের রেট, ওটা হচ্ছে মনোসাবস্ট্রেট রিঅ্যাকশনের রেট ইকুয়েশন আর কি। রিঅ্যাকশনের রেট আমরা মেজার করি। এখন ইনহিবিশন যখন আমরা অ্যাড করি, আচ্ছা ওই মাইকেলিস মেন্টেন যদি তোমরা ইকুয়েশনটা মনে করতে পারো, সেখানে কিন্তু কোনো ইনহিবিটর ছিল না, রাইট? তোমার এনজাইম ছিল, সাবস্ট্রেট ছিল, দ্যাটস ইট। এখন যখন জি আমরা একটা স্যার। ইনহিবিটর অ্যাড করতেছি, এন্ড ইনহিবিটর তো এনজাইমকে ইনহিবিট করতেছে, তাহলে কিন্তু এদের কাইনেটিক্স ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এই জন্য যখন ইনহিবিটর থাকবে তখন কিন্তু ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা সিম্পল মাইকেলিস মেন্টেন ইকুয়েশন আমরা ইউজ করতে পারবো না ইফ দেয়ার ইজ এনি ইনহিবিশন আউট দেয়ার। ওকে, তো তখন আমাদের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তাই ওই ইকুয়েশন ডেরাইভেশনে আর আমি গেলাম না, আমরা জাস্ট একটু দেখি যে কিরকম ইকুয়েশনটা হয় আর কি। হ্যাঁ, সরি, তোমার এই যে এই অংশটা দেখো, এটা হচ্ছে অরিজিনাল মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। সেই ইকুয়েশনের হচ্ছে লিওয়েন উইভার, যেটা বার্ক লিওয়েন উইভার প্লট। এইটা হচ্ছে চেঞ্জ, যদি কম্পিটিটিভ ইনহিবিটর থাকে তাহলে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। দেখো একটা নতুন প্যারামিটার আসছে, কিন্তু অরিজিনালটা ছিল ভিম্যাক্স এস ডিভাইডেড কে এম এস, আর এই ক্ষেত্রে হচ্ছে নতুন একটা প্যারামিটার আসে আলফা। ঠিক আছে, নতুন একটা কনস্ট্যান্ট আসে। সো এটাকে আমরা এরকম লিনিয়ারাইজ করতে পারি, লিনিয়ারাইজ করলে এরকম দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা, আর এই গ্রাফটা দেখানো হয়েছে যদি আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশনকে প্লট করি তাহলে গ্রাফ এরকম হবে। হ্যাঁ, আমরা যদি এই গ্রাফটাকেও যদি আমরা প্লট করি, মানে গ্রাফে আঁকি, সেটা তো স্ট্রেট লাইনই হবে আর কি। তাহলে এখানে আসলে তিনটা লাইন কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে যদি আমরা মানে কম্পিটিটিভ ইনহিবিটরের পরিমাণ বাড়াতে থাকি একটা রিয়াকশনে, তাহলে গ্রাফটা কিভাবে পরিবর্তন হবে আর কি। হ্যাঁ,
তো এই ক্ষেত্রে হচ্ছে এক্স এক্সিসে হচ্ছে 1/, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর ওয়াই এক্সিসে হচ্ছে 1/, Vmax। ঠিক আছে, তাহলে ধরো এই গ্রাফটা যদি উইদাউট ইনহিবিটর হয়, যে এই গ্রাফটা হচ্ছে এখানে কোনো ইনহিবিটর নাই, আমরা যখন ইনহিবিটর অ্যাড করব তখন গ্রাফটা এইদিকে যাবে। আর তোমরা এখানে একটা জিনিস বলতে পারো যে এই বরাবর তো আমরা হচ্ছে ভিম্যাক্স মানে রিয়াকশনের রেট বসাচ্ছি, তাহলে গ্রাফ উপরের দিকে যাবে কেন? কারণ আমাদের একটা কমন সেন্স হচ্ছে যদি উপরের দিকে যাওয়া মানে কি গতি বাড়তেছে। বাট খেয়াল করে দেখো আমরা ওয়াই অ্যাক্সিসে কি বসাইছি, 1/Vmax ওয়ান না? বাই ভিম্যাক্স। হ্যাঁ, তার মানে যত উপরে তো রেট কি বেশি না কম? ওয়াই অ্যাক্সিস হচ্ছে 1/Vmax। সো আমরা যদি এটা তো 0 পয়েন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর যত উপরে যাব রিয়াকশনের রেট কি বেশি না কম? কম না? কারণ আমরা বসাইছি হচ্ছে 1/Vmax। জি স্যার, জি যদি স্যার। যদি আমরা শুধু ভিম্যাক্স বসাতাম তাহলে যত উপরে যাব তাহলে রিয়াকশন রেট বাড়তো। তত বেশি। জি আমরা স্যার। তো বসাচ্ছি 1/Vmax, আসলে উপরের দিকে হচ্ছে কম। তো তাহলে কিন্তু ঠিক আছে, আমরা যখনই ইনহিবিটর অ্যাড করতেছি রেট কমতেছে, সো গ্রাফটা আস্তে আস্তে কি উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে এই গ্রাফগুলো দেখবে একটা কমন পয়েন্টে মিলে, কারণ হচ্ছে কি তোমার কম্পিটিটিভ ইনহিবিটর গুলা একটা রিয়াকশনের ম্যাক্সিমাম ভেলোসিটিকে ইয়া করতে পারে না আর কি, তোমার ইফেক্ট করতে পারে না। তো আমরা এগুলো পরবর্তীতে দেখবো যে কোন ধরনের ইনহিবিটর গুলা কোন কোন প্যারামিটার গুলাকে হচ্ছে তোমার ইফেক্ট করে। ঠিক আছে, ওকে। তা খালি এইটুক মনে রাখলেই চলবে যে এরকম ডিফারেন্ট তোমার ইকুয়েশন হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিটর। আনকম্পিটিটিভ ইনহিবিটর গুলো কি? এই ইনহিবিটর গুলা এনজাইম মানে সাবস্ট্রেটের সাথে ফাইট করে না। কিসের জন্য ফাইট করে না? এনজাইমটার সাথে বাইন্ড করার জন্য। কারণ এই ইনহিবিটর গুলোর বাইন্ডিং সাইট সাবস্ট্রেট বাইন্ডিং সাইট না, আলাদা আর কি। সে ধরো এই ফিগারটা ধরো, যে ধরো এইটা হচ্ছে এনজাইম, হ্যাঁ এনজাইমের এই জায়গাটায় হচ্ছে সাবস্ট্রেটটা বাইন্ড করে, এনজাইম ইনহিবিটরটা এখানে বাইন্ড করবে না, তার বাইন্ডিং সাইটটা হবে আলাদা। তাহলে এখানে ইনহিবিশনটা হবে কি হবে? আচ্ছা, প্রথমে বলে রাখি এই ইনহিবিটর গুলা শুধুমাত্র ইএস এর সাথে বাইন্ড করে, তারা কিন্তু ফ্রি এনজাইমের সাথে বাইন্ড করে না। ঠিক আছে, এই ইনহিবিটর গুলা বাইন্ড করে ইএস এর সাথে, ফ্রি এনজাইমের সাথে না। কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে ইনহিবিটর ফ্রি এনজাইমের সাথে বাইন্ড করে, সে কখনো ইএস এর সাথে বাইন্ড করবে না, কারণ ইএস এর সাথে বাইন্ড করা তো তার পক্ষে পসিবল না, বাইন্ডিং সাইড টু সাইড। কিন্তু আনকম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে বাইন্ডিং সাইট আলাদা, সাবস্ট্রেট সাবস্ট্রেটের জায়গায় বাইন্ড করে, দেন যে ইএস ফর্ম হয় সেটার সাথে হচ্ছে ইনহিবিটর বাইন্ড করে। ইনহিবিটরের বাইন্ডিং সাইট আলাদা, এবং সে যেই কাজটা করে সে এনজাইমের সাথে বাইন্ড করার পরে এনজাইমে একটা পরিবর্তন নিয়ে আসে। ইউজুয়ালি যেটা ঘটে, ইনহিবিটরটা বাইন্ড করার পর এনজাইমের একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটে, তার ফলে এনজাইমটার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যায়। এই বাইন্ডিং অ্যাক্টিভিটি আর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কিন্তু আলাদা। যে ধরো সাবস্ট্রেট বাইন্ড করতেছে এনজাইম, প্রথমে সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করে, তারপরে ক্যাটালাইসিসটা ঘটে। এই ক্ষেত্রে সাবস্ট্রেট বাইন্ড করে প্রথমেই, তারপরে ইনহিবিটরটা বাইন্ড করার পরে এনজাইমটার মধ্যে এমন একটা কনফরমেশনাল চেঞ্জ নিয়ে আসে যে হচ্ছে এনজাইমটা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা ড্যামেজড হয়ে যায়, সেই জন্য ক্যাটালাইসিস হয় না, সো রিয়াকশন আর হবে না। ওকে, আর ওকে স্যার। আর এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে সাবস্ট্রেট আর ইনহিবিটর একজন একজনের সাথে কম্পিট করতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই কনসেন্ট্রেশনের তেমন একটা কোনো ইফেক্ট নেই। আমরা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াই বা কমাই, আমরা ইনহিবিশনটাকে রিভার্স করতে পারবো না। ঠিক আছে, বিকজ দে আর নট কম্পিটিং উইথ ইচ আদার। কম্পিটিশন থাকলে তখন কনসেন্ট্রেশনের একটা ব্যাপার থাকে, যার কনসেন্ট্রেশন বেশি তার জোর বেশি, সে কম্পিটিশনে জিতবে। হ্যাঁ, এখানে কোনো কম্পিটিশন ঘটতেছে না। এই হচ্ছে অবস্থা তোমার। এই আনকম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রেও যেহেতু এক ধরনের ইনহিবিটর সেখানে ইনভলভ, হ্যাঁ, এবং তার ইনহিবিশন প্রসেসটা কম্পিটিটিভ ইনহিবিটরের মতো না, সো তারও কি, সো এই ক্ষেত্রে হচ্ছে কাইন্ড তোমার ইকুয়েশনটা, যে ইকুয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে ওই রিয়াকশন রেটটা বের করি সেই ইকুয়েশনটা আলাদা হবে। এইটা হচ্ছে
আনকম্পিটিটিভ ইনহিবিটর যদি থাকে তখন হচ্ছে একটা রিয়াকশন রেটের ইকুয়েশন দাঁড়ায় এরকম V0 Vmax S ডিভাইডেড Km প্লাস আলফা প্রাইম এস, এই একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট চলে আসে। ওকে, এটাকে লিনিয়ারাইজড করলে এরকম আসবে গ্রাফ, এবং সেটাকে যদি আমরা প্লট করি এরকম গ্রাফ আসবে। এখানেও দেখানো হয়েছে যে আমরা যদি ইনহিবিটরের পরিমাণ বাড়াতে থাকি তাহলে গ্রাফটা কিভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, সেম গ্রাফ আঁকা হয়েছে ওই আগের সিস্টেমে, এক্স এক্সিস বরাবর 1/, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ওয়াই এক্সিস বরাবর 1/, ভিম্যাক্স। তো 1/, ভিম্যাক্স না বসে এখানে আলফা প্রাইম বাই ভিম্যাক্স বসায় আর কি, হ্যাঁ? আর এই গ্রাফটা ধরো উইদাউট এনি ইনহিবিটর, তো যখন আমরা ইনহিবিটর অ্যাড করব তখন হচ্ছে রিয়াকশন রেট কমে যাবে, সো গ্রাফটা উপরের দিকে চলে যাবে। যত আমরা তোমার ইনহিবিটর অ্যাড করতে থাকবো গ্রাফ তত উপরের দিকে যেতে থাকবে। right? আর এই ক্ষেত্রে হচ্ছে এটা ডিফারেন্ট এটার তুলনায়, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওয়াই এক্সিসে একটা কমন পয়েন্টে তারা মিলিত হয় আর কি, মানে যেটা এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে ভিম্যাক্স আর কি। তা কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে ভিম্যাক্স সবসময় সেম থাকে, মানে তুমি যতই কম্পিটিটিভ ইনহিবিটর বেশি দাও বা কম দাও রিয়াকশনটার ভিম্যাক্স কখনো চেঞ্জ হবে না। ওকে, রিয়াকশনের রেট পরিবর্তন হবে কিন্তু ম্যাক্সিমাম রিয়াকশনটা অলওয়েজ সেম থাকবে। কিন্তু এই আনকম্পিটিটিভের ক্ষেত্রে তোমার ভিম্যাক্সটা চেঞ্জ হয় আর কি, তোমার যখনই কম্পিটিটর বাড়াই বা কমাই ভিম্যাক্স চেঞ্জ হতে থাকে। ওকে গাইজ, এক মিনিট। আচ্ছা সুন্দর, তুমি একটু 2 মিনিট ওয়েট করো, হ্যাঁ আমি আসতেছি, জাস্ট 2 মিনিট।
Okay, I'm back. আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তোমাদের হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিটর। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই প্যারালাল আসলে হওয়ার কারণ হচ্ছে যেহেতু ভিম্যাক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনহিবিটর যা আমরা বাড়াই বা কমাই, তোমার ভিম্যাক্সটা যদি ইনহিবিটর বাড়াই তাহলে হচ্ছে তোমার ভিম্যাক্স হচ্ছে তোমার কমবে আর কি। যত বাড়তে থাকবে ভিম্যাক্স তত কমতে থাকবে। রিয়াকশন রেট কিন্তু বাড়বে কমবে, এন্ড অ্যালং উইথ দ্য রিয়াকশন রেট ম্যাক্সিমাম ভেলোসিটিটাও তোমার বাড়বে বা কমবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার গ্রাফ থেকে কি ম্যাথ আসতে পারে? না, গ্রাফ থেকে ম্যাথ আসবে না আর কি। হ্যাঁ, আমি গ্রাফ আচ্ছা দিতে পারি, গ্রাফ দিয়ে বলতে পারি যে কি বুঝলাম না বুঝলাম বা কেন আচ্ছা হলো না। ওকে, কিন্তু ম্যাথ দেবো না ইনহিবিটরে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। নন কম্পিটিটিভ ইনহিবিটর কি? এই ধরনের ইনহিবিটর গুলা, এই নন কম্পিটিটিভ ইনহিবিটর একটা নাম আছে, মিক্সড ইনহিবিটর। মিক্সড ইনহিবিটরও বলা হয় আর কি এদেরকে। হ্যাঁ, কারণ হচ্ছে এই ইনহিবিটর গুলা ফ্রি এনজাইমের সাথেও বাইন্ড করতে পারে, আবার হচ্ছে ইএস কমপ্লেক্সের সাথেও বাইন্ড করতে পারে। এবং এই ইনহিবিটর গুলোর বাইন্ডিং সাইট ইজ আদার দেন দ্য সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। মানে সাবস্ট্রেট এনজাইমের যে জায়গাটায় বাইন্ড করে এই ইনহিবিটর গুলো ওই জায়গাটায় বাইন্ড করে না। ওকে, তারা অন্য একটা জায়গায় বাইন্ড করে। তাহলে আনকম্পিটিটিভের সাথে তাদের ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে তাদের বাইন্ডিং সাইটটা আলাদা। ওকে, এবং তারা যেই জায়গাতেই বাইন্ড করুক না কেন, মানে তারা ওই ফ্রি এনজাইমের সাথে বাইন্ড করুক অথবা হচ্ছে এনজাইম ইএস কমপ্লেক্সের সাথে বাইন্ড করুক, বাইন্ড করার পরে আর হচ্ছে ফার্দার ক্যাটালাইসিস হয় না। কারণ এই ইনহিবিটর গুলো বাইন্ড করার পরে এনজাইমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটাকে হ্যাম্পার করে, ড্যামেজ করে দেয়। এই নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে হচ্ছে তোমার হবে, কারণ এদের এই নন কম্পিটিটিভ ইনহিবিটরেরও ইনহিবিশন প্রসেস বাকি দুজনের থেকে ভিন্ন। সো সো এটার কাইনেটিক ইকুয়েশনও ডিফারেন্ট হবে। নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে দিস ইজ দ্য কাইনেটিক ইকুয়েশন, V is equal to V max S divided alpha Km plus alpha prime S, দুইটা কনস্ট্যান্ট চলে আসে। হ্যাঁ, এটা লিনিয়ারাইজড ফর্ম এবং গ্রাফ আঁকলে এরকম আসবে। সিমিলারলি এক্স এক্সিস এ 1/s, মানে আই মিন 1 বাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ওয়াই এক্সিস এ হচ্ছে 1/V max, কিন্তু ওই আর ওয়ান এর বদলে আরো কিছু কনস্ট্যান্ট থাকে আর কি, যে ঠিক আছে, এই কনস্ট্যান্টটা থাকে আলফা প্রাইম বাই ভি ম্যাক্স আর কি। হ্যাঁ, আলফা প্রাইম তো কনস্ট্যান্ট। ওকে, সো সিমিলারলি তোমার এই গ্রাফটা যদি ধরো উইদাউট ইনহিবিটর, আমরা যত ইনহিবিটর অ্যাড করতে থাকবো তত হচ্ছে রেট কমতে থাকবে, রিয়াকশন রেট। সো গ্রাফটা উপরের দিকে যেতে থাকবে। এবং এই ক্ষেত্রেও হচ্ছে তোমার রিয়াকশন, মানে আমরা যখন ইনহিবিটর অ্যাড করব তখন রিয়াকশনের রেটও কমবে, অ্যাট দ্য সেম টাইম ভিম্যাক্সও কমবে। তার মানে আমরা এই ক্ষেত্রে ইনহিবিটর যদি আমরা অ্যাড করি বা রিমুভ করি, এর সাথে along with it also the reaction rate and the maximum velocity of the reaction will increase or decrease. আচ্ছা, আমরা হচ্ছে আচ্ছা এই স্লাইডটাতে ওই জাস্ট তিনটা যে ইনহিবিটর তাদের যে গ্রাফগুলো সেগুলোকে সাইড বাই সাইড দেখানো হয়েছে, আর কিছু না। আর এর পরের স্লাইডে যেটা করা হয়েছে যে এই কোন ইনহিবিটর গুলা এই রিয়াকশনের যে বিভিন্ন প্যারামিটার আছে, যেমন ধরো Km, ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক আছে। সো এই কোন ধরনের এক এক ধরনের ইনহিবিটরের এক এক ধরনের ইফেক্ট আছে এই প্যারামিটার গুলোতে। যেমন ধরো কম্পিটিটিভ ইনহিবিটর, তারা হচ্ছে রিয়াকশনের ম্যাক্সিমাম ভেলোসিটিকে কোনো ইফেক্ট করে না, কিন্তু Kmটাকে বাড়ায় দেয়। ঠিক আছে, মানে কম্পিটিটিভ ইনহিবিটর গুলো কি করে, দে ডু নট এফেক্ট দ্য অর চেঞ্জ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, বাট দে ইনক্রিজ দ্য Km ভ্যালু, ঠিক আছে, অফ দ্য এনজাইম।
আনকম্পিটিটিভ ইনহিবিটর গুলা তারা হচ্ছে তাদের ক্ষেত্রে বোথ কেএম এবং ভিম্যাক্স অ্যাফেক্টেড হয় এবং দুইটাই কমে, ভিম্যাক্সও কমে কেএমও কমে আনকম্পিটিটিভের ক্ষেত্রে। আর মিক্সড বা নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে মানে আচ্ছা এই প্যারামিটার গুলো কিন্তু এনজাইমের প্যারামিটার, হ্যাঁ এনজাইম এবং রিঅ্যাকশনের প্যারামিটার। আমরা যখন হচ্ছে মিক্সড বা নন কম্পিটিটিভ ইনহিবিটর ইউজ হয় কোনো রিঅ্যাকশনে, তখন সেই ক্ষেত্রে বোথ ভিম্যাক্স এন্ড কেএম গেট অ্যাফেক্টেড। এর মধ্যে হচ্ছে ভিম্যাক্স এর ভ্যালুটা কমে, বাট কেএম বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে? So, এই হচ্ছে বিভিন্ন মানে এই স্লাইডটা জাস্ট সামারি দেখাচ্ছে যে কোন ধরনের ইনহিবিটর যে রিঅ্যাকশন যে প্যারামিটার রিঅ্যাকশন এবং এনজাইমের যে বিভিন্ন প্যারামিটার গুলো আছে সেগুলোকে কিভাবে এফেক্ট করে। আচ্ছা রিভার্সিবল ইনহিবিটর শেষ, এখন আমরা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিটর নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলেছিলাম যে ইরিভার্সিবল ইনহিবিটরদেরকে আমরা কেন আসলে ইরিভার্সিবল ইনহিবিটর বলি, কারণ এই ইনহিবিটর গুলো যখন অ্যাড করা হয় তখন তারা এনজাইমকে পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ করে দেয়। কেন এনজাইমগুলো পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ হয়, কারণ হচ্ছে এই ইনহিবিটর গুলো মানে ইরিভার্সিবল টাইপ ইনহিবিটর গুলো তারা এনজাইমটার সাথে আইদার কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের মাধ্যমে বাইন্ড করে অথবা নন কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের মাধ্যমে বাইন্ড করতে পারে, কিন্তু সেই বন্ডিংটা হয় খুব স্ট্রং। হ্যাঁ খুব স্ট্রং নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে এনজাইমটার সাথে বাইন্ড করে অথবা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের মাধ্যমে বাইন্ড করতে পারে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস ঘটে, এই ইনহিবিটরটার সাথে এনজাইমের বন্ডিং এর ফলে এনজাইমটার ফাংশনাল গ্রুপ নষ্ট হয়ে যেতে পারে। ওকে, মানে ধরো আইদার হচ্ছে এনজাইমটা ধরো ইনহিবিটরটা সরাসরি এনজাইমের এমন জায়গায় বাইন্ড করলো যেখানে হচ্ছে এনজাইমটার একটা ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ আছে, হ্যাঁ মানে ফাংশনাল কেমিক্যাল গ্রুপ আছে, তো সেই ক্ষেত্রেও এনজাইমটা ইনহিবিট হয়ে যাবে। অথবা ধরো এনজাইমটা মানে ইনহিবিটরটা এনজাইমের সাথে বাইন্ড করে এনজাইমটার কোনো একটা ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপকে ড্যামেজ করে দিল, একই রেজাল্ট সিমিলারই হবে, এনজাইমটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং যেহেতু হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপটা একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সে পরবর্তীতে আমরা যদি ইনহিবিটরটা কোনোভাবে সরায়ও ফেলতে পারি কোনো লাভ নেই, কারণ ফাংশনাল গ্রুপ ডিস্ট্রয় হয়ে গেছে মানে এনজাইমটার একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, সো এটা পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো যেহেতু আমরা হচ্ছে এই মানে এই ধরনের ইনহিবিশন প্রসেসটাকে আর রিভার্স করতে পারি না, এই জন্য এটাকে ইরিভার্সিবল ইনহিবিশন আর ইনহিবিটর গুলোকে ইরিভার্সিবল ইনহিবিটর, ঠিক আছে? ইরিভার্সিবল ইনহিবিটরস গুলোকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি: গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট, অ্যাফিনিটি লেভেল, সুইসাইড ইনহিবিটর। এর মধ্যে গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট গুলো কি, আমরা নাম থেকে একটা ধারণা নিতে পারি যে এই ইনহিবিটর গুলোর পার্টিকুলার কোনো গ্রুপের প্রতি অ্যাফিনিটি থাকবে। গ্রুপ মানে এটা কেমিক্যাল গ্রুপ, যে ধরো এক্সাম্পল দেওয়া যেতে পারে ডিআইপিএফ। হ্যাঁ, ডিআইপিএফ হচ্ছে একটা ইনহিবিটর আর কি, গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর। ডিআইপিএফ এর পুরো নাম হচ্ছে ডাই আইসোপ্রোপাইল ফসফোফ্লুইডেট, পুরোটা মনে রাখার দরকার নেই, সংক্ষেপে ডিআইপিএফ। হ্যাঁ, এ হচ্ছে তোমার কাইমোট্রিপসিন এনজাইমটাকে ইনহিবিট করতে পারে ডিআইপিএফ। সে কাইমোট্রিপসিনকে কিভাবে ইনহিবিট করে, কাইমোট্রিপসিনে সেরিন গ্রুপ আছে, ঠিক আছে? একটা ধরে যে কাইমোট্রিপসিন তো একটা হচ্ছে প্রোটিন আর কি, হ্যাঁ কাইমোট্রিপসিন মানে প্রোটিন মানে এনজাইম। কাইমোট্রিপসিন এনজাইমে টোটাল 28টা সেরিন রেসিডিউ থাকে, ইট হ্যাজ 28 সেরিন ইন ইট, ঠিক আছে? তা এই সেরিনের যে ওএইচ গ্রুপ থাকে, ডিআইপিএফটা হচ্ছে স্পেসিফিক্যালি ওই ওএইচ গ্রুপের সাথে বাইন্ড করে। ওএইচ গ্রুপ কিন্তু শুধু সেরিনেরই থাকে না, রাইট? আরো অনেক অ্যামাইনো অ্যাসিডেরই সেরিন থাকে, সরি ওএইচ গ্রুপ থাকে, এই সেরিন ইটসেলফ ইজ অ্যামাইনো অ্যাসিড। কিন্তু ডিআইপিএফ হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার স্পেসিফিক্যালি সেরিনের ওএইচ গ্রুপের সাথে বাইন্ড করতে পারে, ঠিক আছে? এবং কিভাবে বাইন্ড করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ডিআইপিএফ, এটা হচ্ছে কাইমোট্রিপসিন। আচ্ছা এখানে যে কাইমোট্রিপসিনের মধ্যে অন্য একটা এনজাইম দেখেছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, তার ডিআইপিএফ হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ আর কাইমোট্রিপসিন দুইটার সাথে বাইন্ড করতে পারে। তো দুইটার ক্ষেত্রে মেকানিজম সেম আর কি, তারা সেরিনের ওএইচ এর সাথে বাইন্ড করবে। ওকে, ডিআইপিএফ
অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমটা তার সেরিন গ্রুপস, তার সেরিন অ্যামাইনো অ্যাসিড আর সেরিনের ওএইচ গ্রুপ দেখো বাইন্ড করে হচ্ছে এই অংশটা দিয়ে। এই ফসফরাসের সাথে এই হাইড্রোক্সিল একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় হাইড্রোক্সিল গ্রুপের। তো এই সেরিনের যে ওএইচ গ্রুপ এটা কিন্তু ইম্পর্টেন্ট গ্রুপ এই এনজাইমটার জন্য, মানে এটা একটা ফাংশনাল গ্রুপ। এই গ্রুপটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এনজাইমটা তার ক্যাটালাইসিস করতে পারবে না আর কি। ডিএপিএফ যেহেতু কোভ্যালেন্টলি এর সাথে বাইন্ড করতেছে, সো ফাংশনাল গ্রুপটা নষ্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, সো এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এই জন্য এই ধরনের ইনহিবিটর গুলোকে গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট বলে, বিকজ দে শো অ্যাফিনিটি টুয়ার্ডস পার্টিকুলার গ্রুপ। ওকে, এবং এই ডিএপিএফ কিন্তু একটা তোমার এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, এটাকে নার্ভ গ্যাস বলা হয় ডিএপিএফ। ইট ইউজড অ্যাজ এ নার্ভ গ্যাস, মানে ডিএপিএফ যদি কাউকে দেওয়া হয় সে তার নার্ভ অ্যাফেক্টেড হবে এবং সে হচ্ছে কি বলা যায় ইমব্যালেন্সড আচরণ শুরু করবে, স্বাভাবিক আচরণ করতে পারবে না, অস্বাভাবিক আচরণ করবে আর কি। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যে অ্যাসিটাইল কোলাইন যে অ্যাস্টারেজ যে এনজাইমটা আছে, হ্যাঁ, অ্যাসিটাইল কোলাইন অ্যাস্টারেজ, এই এনজাইমটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট এনজাইম ফর আওয়ার নার্ভ ইম্পালস ট্রান্সমিশন। নার্ভ ইম্পালস কি সেটা তো তোমরা জানো, যে আমাদের ব্রেনে যে তোমার ইয়েগুলো আছে, এই যে নিউরন গুলো আছে, তারা একটা একটার সাথে সিগন্যাল কিভাবে মেনটেন করে, একটা একটার সাথে যোগাযোগ মেনটেন করে থ্রু ইম্পালস, ইলেকট্রিক ইম্পালস। তো এই প্রসেসে অ্যাসিটাইল কোলিন এস্টারেজের একটা ভূমিকা আছে গুরুত্বপূর্ণ। তো ডিএপিএফ যেহেতু অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে, তার মানে তখন হচ্ছে তোমার নার্ভ ইম্পালস ট্রান্সমিশনটা হ্যাম্পার্ড হবে আলটিমেটলি। আই মিন আমরা কি স্বাভাবিক আচরণ করতে পারবে না কেউ যদি ইফ সামওয়ান টেক দ্য ডিএপিএফ। ওকে, সো ইট ইজ ইউজড অ্যাজ নার্ভ গ্যাস। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরো হচ্ছে যে আয়োডোসিটামাইড, এটা একটা ইনহিবিটর, সে হচ্ছে তোমার সেও কাইমোট্রিপসিনকে ইনহিবিট করতে পারে, হ্যাঁ, আয়োডোসিট আয়োডোসিটামাইড। সেও একটা গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট, কারণ সে হচ্ছে এনজাইমের যে সিস্টিন গ্রুপ থাকে সেই সিস্টিন গ্রুপের, সরি, যে সিস্টিন অ্যামাইনো অ্যাসিড থাকে সিস্টিনের এসিস গ্রুপের সাথে সে বাইন্ড করে আর কি, করে এনজাইমটাকে ইনঅ্যাক্টিভ করে দেয় আর কি। আচ্ছা, এই যে ইনহিবিটর আছে না, এই ইনহিবিটর কিন্তু এমন হতে পারে যে ধরো ভেরি স্পেসিফিক, যে একটা ইনহিবিটর সে শুধুমাত্র একটা এনজাইমকে ইনহিবিট করে। আবার তারও ব্রড স্পেসিফিসিটি থাকতে পারে, যে ধরো সেম ইনহিবিটর ইট ক্যান ইনহিবিট সেভারাল ডিফারেন্ট টাইপ অফ এনজাইম। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট, এরপরে হচ্ছে অ্যাফিনিটি লেভেল। ওকে, আচ্ছা, অ্যাফিনিটি লেভেল এই ধরনের ইনহিবিটর গুলো কি, কেন তাদেরকে আমরা এরকম নামকরণ করি? বিকজ these are molecules, I mean the affinity levels, okay? These inhibitors are molecules that are structurally similar to the substrate for the enzyme that covalently modify active site residue. মানে যেই ইনহিবিটর গুলো অ্যাফিনিটি লেভেল হিসেবে কাজ করে তাদের হচ্ছে সাবস্ট্রেটের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে। যেহেতু স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, সো একই জায়গায় হচ্ছে এই ইনহিবিটর গুলো বাইন্ড করে আর কি, বাইন্ড করে সাবস্ট্রেটটা যেখানে বাইন্ড করে এনজাইমের, সে একই জায়গাতে ইনহিবিটর গুলো বাইন্ড করে এনজাইমটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। কারণ ইনহিবিটর যদি বাইন্ড করে সাবস্ট্রেটটা আর বাইন্ড করতে পারবে না। তাহলে ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন। আচ্ছা, আমি ধরো কোয়েশ্চেন করি যে তাহলে এই সিমিলার জিনিস তো আমরা কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রেও দেখেছি, তাহলে ডিফারেন্সটা কোথায়? কম্পিটিটিভ ইনহিবিটর আর অ্যাফিনিটি লেভেলস এর ডিফারেন্ট কি হতে পারে বলে মনে হয়? এনিওয়ান? ওকে, আচ্ছা, আমি বলি, যেটা হচ্ছে তোমার অ্যাফিনিটি লেভেল গুলো হচ্ছে এরাও হচ্ছে দে ক্যান অলসো কম্পিট উইথ দ্য সাবস্ট্রেট টু বাইন্ড উইথ দ্য এনজাইম, বাট এই ক্ষেত্রে তারা এনজাইমদের সাথে বাইন্ড করে বাই ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। নন কম্পিটিটিভ ইনহিবিটর গুলো
হ্যাঁ, তারা হচ্ছে সরি যে তোমার কম্পিটিটিভ যে ইনহিবিটর তারা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের মাধ্যমে বাইন্ড করে না আর কি, সো পার্মানেন্ট কোনো ড্যামেজ করে না, বাট দে ডু পার্মানেন্ট ড্যামেজ টু দ্য অ্যানসার। ওকে, এই জন্য এদেরকে অ্যাফিনিটি লেভেল বলা হয় আর কি। ঠিক আছে, যে এক্সাম্পল টিপিসিকে, এটা একটা ইনহিবিটর, সে হচ্ছে তোমার সেও কাইমোট্রিপসিন এনজাইমটাকে ইনহিবিট করতে পারে আর কি, একই এনজাইমে ডিফারেন্ট ইনহিবিটর থাকতে পারে। ঠিক আছে, এবং এটাকে কেন আমরা টিপিসিকে অ্যাফিনিটি লেভেল বলতেছি, কারণ কাইমোট্রিপসিনের যে ন্যাচারাল সাবস্ট্রেট থাকে, সেই ন্যাচারাল সাবস্ট্রেটের সাথে টিপিসিকের তোমার স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। যেমন তুমি যদি এক্সাম্পলটা দেখো, দিস ইজ কাইমোট্রিপসিন, হ্যাঁ, কাইমোট্রিপসিনের এই জায়গাটায় সাবস্ট্রেটটা বাইন্ড করে, টিপিসিকেও একই জায়গায় বাইন্ড করে। কিভাবে বাইন্ড করতে পারে? এটা হচ্ছে কাইমোট্রিপসিনের ন্যাচারাল সাবস্ট্রেট, আর এটা হচ্ছে টিপিসিকে। পুরোটার দরকার নেই, যে অংশটা দিয়ে সাবস্ট্রেটটা বাইন্ড করে এনজাইমের সাথে সেই অংশটা হচ্ছে এইটা, সেই অংশটা আর এটার স্ট্রাকচার কিন্তু সেম। ওকে, এই অংশটা আর এই অংশটা, ইনহিবিটরের এই স্ট্রাকচারটা ন্যাচারাল সাবস্ট্রেটের মতো। ওকে, দ্যাটস ওয়াই দে ক্যান bind with the enzyme and can inhibit it. এখানে অ্যাফিনিটি লেভেলের আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নিও। ফাইনালি হচ্ছে সুইসাইড ইনহিবিটর, the last type of irreversible inhibitors. আচ্ছা, সুইসাইডাল ইনহিবিটর গুলোর ব্যাপার হচ্ছে এরকম যে কি বলা যায়, ওকে একটা এক্সাম্পল দিই। যেমন ধরো পেনিসিলিন দিয়ে এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। পেনিসিলিনের নাম তো আমরা সবাই জানি, পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, ফেমাস অ্যান্টিবায়োটিক, রাইট? আমরা হচ্ছে পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক না, কারো কোনো আপত্তি আছে পেনিসিলিন নিয়ে? পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং এটা কিন্তু পেনিসিলিন কিন্তু একটা ইনহিবিটর। সো কিসের ইনহিবিটর এটা? পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক, সে আসলে কিভাবে ব্যাকটেরিয়াকে মানে হাউ ইট ক্যান কিল দ্য ব্যাকটেরিয়া, কারো কোনো আইডিয়া আছে যে পেনিসিলিন কিভাবে, হাউ ইট ওয়ার্ক, যে কিভাবে পেনিসিলিনটা কাজ করে, হাউ ইট কিল দ্য ব্যাকটেরিয়া? আচ্ছা, আইডিয়া না থাকলে সমস্যা নেই। পেনিসিলিনের যেটা তোমার ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, হ্যাঁ, সেল ওয়ালের স্ট্রাকচার যদি তোমাদের মনে থাকে, তোমার ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কিন্তু পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে, এবং এই পেপটিডোগ্লাইকেন লেয়ার গুলা একটা একটার সাথে কানেক্টেড থাকে কিভাবে? থ্রু পেপটাইড চেইন। তোমার একটা এনজাইম আছে, ধরো এনজাইমটার নাম আমি মনে করতে পারতেছি না, দেখে নেই। what is the name of the enzyme? Transpeptidase. ওকে, এই ট্রান্সপেপটাইডেজ নামে এনজাইম আছে, যার কাজ হচ্ছে এই পেপটাইড ক্রস লিঙ্কিংটা করা। আমি রিপিট করতেছি, ব্যাকটেরিয়াল সেল ওয়ালে হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে, হ্যাঁ, এবং এই পেপটিডোগ্লাইকেন লেয়ার হচ্ছে ব্যাকটেরিয়ার ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আর কি। এটা না থাকলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল খুবই ফ্রাজাইল হয়ে যাবে আর কি, ইট উইল ইজিলি ব্রেক ডাউন। ওকে, সো তোমার এই পেপটিডোগ্লাইকেন লেয়ার গুলো আবার একটা একটার সাথে কানেক্টেড থাকতে হয়, এন্ড দে আর কানেক্টেড থ্রু পেপটাইড চেইন। এই ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা হচ্ছে এই পেপটাইড চেইনটা সিনথেসিস করে আর কি। সো যদি ট্রান্সপেপটাইডেজ এনজাইম কাজ করা বন্ধ করে দেয়, তাহলে হচ্ছে ওই পেপটাইড ক্রস লিঙ্কিংটার হবে না কার মধ্যে? পেপটিডোগ্লাইকেন লেয়ারটার মধ্যে। সো এর ফলে হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা খুবই ফ্রাজাইল বা ভঙ্গুর হয়ে যাবে। সো আলটিমেটলি দ্য সেল উইল গেট ডেস্ট্রয়েড, সেল লাইসড হয়ে যাবে আর কি। ওকে, সেল লাইসিস মানে তো সেল কি হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। ওকে, পেনিসিলিন হচ্ছে এই এনজাইমটার একটা ইনহিবিটর, ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা। সো আমরা যখন ধরো আমরা ইফ উই গেট ইনফেক্টেড, then if we take penicillin will inhibit the transpeptidase enzyme so that the newly formed bacteria will not be able to properly synthesize their cell wall, so eventually the bacteria will die. হ্যাঁ, এই হচ্ছে মেকানিজম পেনিসিলিনের। ওকে, তাহলে এখন পেনিসিলিন হচ্ছে একটা ইনহিবিটর থেকে আমরা কেন হচ্ছে তোমার সুইসাইড ইনহিবিটর বলতেছি? কারণ তার ওয়ে অফ ওয়ার্কের কারণ। ওয়ে অফ ওয়ার্ক বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা একটু পেনিসিলিনের স্ট্রাকচারটা দেখি। এটা হচ্ছে পেনিসিলিন,
দিস ওয়ান, হ্যাঁ, এই যে এই বাম দিকের এটা এরকম স্ট্রাকচার, মাঝখানে এরকম একটা রিং লাইক স্ট্রাকচার থাকে। এই রিংটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে আমরা বিটা ল্যাকটাম রিং বলি। পেনিসিলিন শ্রেণীর যত এনজাইম তোমার অ্যান্টিবায়োটিক আছে সবগুলোর স্ট্রাকচারে, মানে কেমিক্যাল স্ট্রাকচারে এই রিংটা থাকে, এটাকে আমরা বিটা ল্যাকটাম রিং বলি। এই জন্য এই গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো আমরা বিটা ল্যাকটাম গ্রুপ অ্যান্টিবায়োটিক বলি। এটা খুব কমনলি ইউজ হয়। তোমরা যখন ধরো অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি বা ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ে যখন পড়াশোনা করবা, তখন দেখবে যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ফ্রিকোয়েন্টলি শুনবা। অ্যান্টিবায়োটিক বিভিন্ন গ্রুপের আছে বেসড অন দ্য কেমিক্যাল স্ট্রাকচার and the and the way by which they work. তো বিটা ল্যাকটাম শ্রেণী হচ্ছে খুব ফেমাস একটা অ্যান্টিবায়োটিকের গ্রুপ, এদের সবের হচ্ছে বিটা ল্যাকটাম রিংটা থাকে। আচ্ছা, আমি পেনিসিলিনে ফেরত আসি। এটা হচ্ছে পেনিসিলিন, ইট হ্যাজ দ্য বিটা ল্যাকটাম রিং। পেনিসিলিনের এই যে ফর্মটা, সে কিন্তু ট্রান্সপেপটাইড এনজাইমটাকে ইনহিবিট করতে পারে না। আই রিপিট, পেনিসিলিনের যে এই অরিজিনাল ফর্ম, সে হচ্ছে ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে ইনহিবিট করতে পারে না। তাহলে ইনহিবিট করতে গেলে কি হতে হবে? পেনিসিলিনের এই যে বিটা ল্যাকটাম রিং আছে, সেই রিংটা ওপেন হয়ে যেতে হবে। হ্যাঁ, রিং মানে কি? রিং তো একটা, ইটস এ ক্লোজড স্ট্রাকচার। সেটা ভেঙে গিয়ে তোমার স্পেশালি এই বন্ডটা ভাঙতে হয়। হ্যাঁ, এই বন্ডটা ভেঙে গিয়ে এই বিটা ল্যাকটাম রিংটা ভেঙে যেতে হবে। ভেঙে যাওয়ার পরে দেন সে হচ্ছে ট্রান্সপেপটাইড এনজাইমটাকে ইনহিবিট করতে পারে। আচ্ছা, এখন পেনিসিলিনের এই রিংটাকে তাহলে কে ভাঙে, কে ভাঙবে? এই কাজটা করে ট্রান্সপেপটাইডেস এনজাইম নিজেই। তাহলে একটু সিনারিওটা চিন্তা করো। ধরো ট্রান্সপেপটাইজ এনজাইম ইজ দেয়ার, সে হচ্ছে এই পেনিসিলিন, মানে পেনিসিলিন, ধরো পেনিসিলিনও আছে, ট্রান্সপেপটাইজ এনজাইমও আছে। পেনিসিলিন কিন্তু ট্রান্সপেপটাইজ এনজাইমটাকে ইনহিবিট করতে পারতেছে না, বা ট্রান্সপেপটাইজ এনজাইমটা কি করবে? সে হচ্ছে পেনিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে ফেলবে, এই বন্ডটাকে ভেঙে ফেলবে, ভেঙে ফেললে এটা বিটা ল্যাকটাম রিংটা ওপেন হয়ে যাবে। এরপরে যেই অবস্থানটা হবে, সে আবার ট্রান্সপেপটাইড এনজাইমটাকে ইনহিবিট করবে আর কি। সো তাহলে কি দাঁড়ালো? ট্রান্সপেপটাইড এনজাইম নিজেই হচ্ছে একটা পেনিসিলিনকে অ্যাক্টিভেট করলো, যে আলটিমেটলি এনজাইমটাকে ইনহিবিট করবে। ইটস কাইন্ড অফ সুইসাইড। হ্যাঁ, আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, যে আমি হচ্ছে এনজাইম, আমি এমন একটা কম্পাউন্ডকে অ্যাক্টিভেট করে দিচ্ছি যে আলটিমেটলি আমাকে ইনহিবিট করবে। এই জন্য এই ধরনের ইনহিবিটর গুলোকে সুইসাইড ইনহিবিটর বলা হয়। এখানে হচ্ছে ব্রিফলি মেকানিজমটা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যে ধরো যে পেনিসিলিন তোমার এনজাইম, হ্যাঁ, এনজাইম হচ্ছে পেনিসিলিনটার সাথে প্রথমে ইন্টারঅ্যাক্ট করে আর কি, এনজাইমটা করে এই বন্ডটা ভেঙে ফেলে। ভেঙে ফেললে হচ্ছে তারপর যখনই ভেঙে যায় এই পেনিসিলিনের এই বিটা ল্যাকটাম রিংটা, সে তখন আবার এনজাইমটার সাথে বাইন্ড করে, হ্যাঁ, বাইন্ড করে তাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। দ্যাটস ওয়াই দে আর কল্ড সুইসাইড ইনহিবিটর। ওকে, এই হচ্ছে অবস্থা আর কি। ইনহিবিটর কিন্তু খুব ইম্পর্টেন্ট বায়োকেমিস্ট্রিতে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রচুর ইনহিবিটর, যেটা প্রথমে বলেছিলাম, ড্রাগ হিসেবে ইউজ হয়, এবং হয়তোবা এবং স্টিল নাও আই মিন গ্লোবালি সায়েন্টিস্ট আর দে আর রিসার্চিং উইথ ডিফারেন্ট ইনহিবিটরস ইফ দে ক্যান ইউজ দেম অ্যাজ ড্রাগ টু ট্রিট ভেরিয়াস ডিজিজেস, ইনফেকশিয়াস, নন ইনফেকশিয়াস, ওকে, দ্যাট মিনস কমিউনিকেবল, নন কমিউনিকেবল, সব ধরনের ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের তোমার এনজাইম ইনহিবিটর অলরেডি ইউজ হচ্ছে, এবং সায়েন্টিস্টরা নতুন নতুন মোর এফিশিয়েন্ট ইনহিবিটর ইনভেন্ট করার, আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, এই ছিল আজকের লেকচার। তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার। ওকে, কোশ্চেন